আব্বা এক প্রকার জোর করেই আমার বিয়ে দিয়ে দিল একটা কালো মেয়ের সাথে। আমি কখনো কল্পনাও করিনি এই কালো ভূতটা আমার বউ হবে। আব্বা আমাকে একবার জিজ্ঞাসা পর্যন্ত করলো না। এর থেকে কত ভালো ভালো মেয়ে আমি আমার পিছনে ঘুরাইছি। কিসের অভাব ছিল আমাদের? সব কিছুই তো ছিল। তবুও বাবা কেন এই কাজটা করলো আমার মাথায় আসছে না। আব্বার ওপর যে কি পরিমাণ রাগ হচ্ছে বলে বোঝাতে পারবো না। বন্ধুদের সামনে আমি এই মেয়েকে কিভাবে আমার স্ত্রী বলে পরিচয় দিব? রাগে ক্ষোভে আমার ভিতরটা জ্বলে যাচ্ছে। কি আপনারা কিছু বুঝছেন না তো? চলেন আপনাদের বুঝিয়ে বলি। আজকে সকালবেলা আমি ঘুমিয়ে আছি, এমন সময় আব্বা আমাদের রুমে আসলেন। এসে কিছুক্ষণ ডাকাডাকি করলেন, তারপর উঠলাম। কি হয়েছে আব্বা, সকাল সকাল ডাকছেন কেন? 11টা বাজে, তোমার কাছে সকাল মনে হচ্ছে? তাড়াতাড়ি ওঠো। কি বলবেন বলেন। বিকালবেলা তোমার বিয়ে। বিয়ে মানে? আমার বিয়ে? অথচ আমি জানি না। আপনি কি পাগল হয়েছেন? পাগল হব কেন? বিকালবেলা তোমার বিয়ে, কোথাও না গিয়ে রেডি থাকো। আপনি এগুলো কি বলেন? কোনো অনুষ্ঠান ছাড়া বিয়ে কেমনে হয়? আর আপনি তো আমাকে একবার জিজ্ঞাসাও করলেন না। তোমাকে কি বাসায় পাওয়া যাবে? সারাদিন তো কতগুলো ফালতু মার্কা ছেলেদের সাথে ঘুরো। আব্বা দেখেন, আমার পড়ালেখা এখনো শেষ হয়নি। তাছাড়া কার সাথে বিয়ে ঠিক করেছেন? কাকে বিয়ে করবো আমি নিজেই জানি না। তোমার এত কিছু জানতে হবে না, বিকালে রেডি থাকবে। আব্বা আমি বিয়ে করব না। আন্দাজি দেখা নাই, শুনি নাই, হুটহাট করে বিয়ে করে ফেলবো, এটা কেমন কথা? আমি যেটা বলেছি সেটাই হবে। যদি আমি বিয়ে না করি? একটা লাথি দিয়ে এই বাসা থেকে বের করে দিব। জায়গা জমি টাকা পয়সা যা আছে সব দান করে দিব। তোর মতো ছেলের আমার দরকার নাই। এই বাসায় না থাকলেও চলবে। সারাদিন বকাঝকা আর ভালো লাগে না। উঠে ফ্রেশ হতে চলে গেলাম। চলেন এবার আপনাদের পরিচয়টা দিয়ে দিই। আমি জুয়েল, মাস্টার্সে পড়তেছি। বাসায় আব্বু আম্মু ছাড়া আর কেউ নেই। ওনাদের একমাত্র সন্তান আমি। সারাদিন পার্টি, আড্ডাবাজি, ঘোরাফেরা, নেশা পানি করেই আমার দিন চলে যায়। ফ্রেশ হয়ে আম্মুর কাছে গেলাম। আম্মু, এসবের মানে কি? কি? আব্বা নাকি আমার বিয়ে ঠিক করেছে। হ্যাঁ, পুরুষ মানুষ বিয়ে করবি না তো কি করবি? তাই বলে আমাকে জানানোর প্রয়োজনও মনে করেনি। তোর বাবা যেটা ভালো মনে করেছে সেটাই করেছে। দেখো, আমার মাথা গরম করবে না। কোনো অনুষ্ঠান ছাড়া কিসের বিয়ে? কাউকে জানাইনি, শোনাইনি, এগুলো বিয়ে? তুই ভালো করেই জানিস তোর বাবা ইসলামী মাইন্ডেড, এগুলো লাইক করে না। সো সুন্নতিভাবেই তোর বিয়েটা হবে। আজব তো। আব্বা এই টাকা দিয়ে কি করবে? একমাত্র ছেলের বিয়েতে টাকা খরচ করবে না। আর মেয়েটাকে? আমি জানি না, তোর বাবাই বলেছে মেয়েটা অনেক ভালো, ভদ্র, ইসলামী মাইন্ডেড। আম্মুর কথা শুনে মাথা আরো খারাপ হয়ে গেল। আরে ভাই, কোথায় নতুন বউয়ের সাথে বিয়ের আগে পরিচিত হব, কোথা হবে, ঘোরাফেরা হবে, তারপর বিয়ের কথা চিন্তা ভাবনা করব। কিন্তু শালার কপালটাই খারাপ। কেন যে এমন বাপ পেলাম আল্লাহই জানে। এমন বাবা যাতে কোনো শত্রুরও না পাই। মাথা খারাপ করে বাইরে চলে আসলাম। এসে একটা সিগারেট নিলাম। একের পর এক টান দিয়েই যাচ্ছি। কিভাবে বন্ধুদের সামনে মুখ দেখাবো আমি? কত স্বপ্ন ছিল বিয়ে নিয়ে। ইচ্ছা করছে কোথাও চলে যাই, সানিকে কল দিয়ে সব বলবো ভাবছি। কিন্তু আব্বা বিয়েতে কাউকে অ্যালাউ করবে না। ধুর শালার, কপালটাই খারাপ। দুপুরবেলায় বাসার দিকে গেলাম। রুমে গিয়ে দেখি আব্বা সাদা একটা পাঞ্জাবি কিনে নিয়ে আসছে আমার জন্য। দেখেই মাথা খারাপ হয়ে গেল। এর থেকে ভালো পাঞ্জাবি আমি কোনোদিন গায়ে দিই নাই। বিকেলবেলা আব্বা এসে বলল পাঞ্জাবি গায়ে দিয়ে রেডি হতে। কিছুই করার নাই, ওনার কথা মতো রেডি হয়ে নিলাম। গায়ের মধ্যে আতর ঢেলে দিয়ে আব্বা ওনার পাশে বসিয়ে একটা মসজিদের সামনে নিয়ে গেল। দেখলাম ওখানে দুইজন লোক দাঁড়িয়ে আছে। বাবা গিয়ে ওনাদের সালাম করতে বললেন। আমিও তাই করলাম। আমিও এদিক ওদিক পাত্রী খুঁজতে লাগলাম, কিন্তু কাউকে দেখতেছি না। কিছুক্ষণ পর একটা কালো বোরখা পরা একটা মেয়ে আসলো। হাতে পায়ে মোজা দেওয়া, চেহারা মোটেই দেখা যাচ্ছে না। দেখে মনে হচ্ছে খ্যাত মার্খা। যখন আমার সামনে এসে বসলো, তখন ওর চোখের দিকে তাকালাম। চোখ দেখেই বুঝতে পারছি মেয়েটা কালো। চোখের পাতা দেখেই বুঝছি। মনে মনে বাবাকে কয়েক হাজার গালি দিলাম। শালা শেষ পর্যন্ত আমার লাইফটাকেই বাঁচ দিয়ে দিল। মেয়েটা আমাকে সালাম দিল। আমি ভদ্রতার খাতিরে সালাম নিয়ে অন্যদিকে তাকিয়ে আছি। কোনো প্রকার আনন্দ ছাড়াই বিয়েটা হয়ে গেল। কবুল বলার সময় আমার গলা দিয়ে কোথায় আসছিল না।
মনে হচ্ছে কেউ গলা টিপে ধরে রাখছে। চোখে পানি এসে গেছে। কত দারুণ দারুণ মেয়েরা আমাকে প্রপোজ করেছে, কতগুলো এক্স ছিল আমার। আমার বান্ধবীরা আমাকে কতভাবে বিয়ের কথা বলতো, কিন্তু আমি ওদের কাউকে দাম দিতাম না। আজকে বাবা আমার সাথে এত বড় বেইমানি করলো। রাগে ক্ষোভে বাবার সাথে আর কথাই বললাম না। বিয়ে শেষ হয়ে গেল। বড় জোর 20 মিনিট লাগলো। এটা বিয়ে নাকি ফাজলামি কিছুই বুঝলাম না। বউ নিয়ে বাসায় চলে এলাম। দরজায় কলিং বেল বাজাতেই আম্মু এসে দরজা খুলে দিল। বউ গিয়ে আম্মুকে সালাম করলো। আমি একপাশে হেঁটে রুমে চলে গেলাম। সিগারেটের প্যাকেটটা নিয়ে সোজা বাসার বাইরে চলে গেলাম। সারাদিন মোবাইল বন্ধ রাখছি যাতে কেউ ডিস্টার্ব না করে। এখন প্রায় রাত 10টা। আমি সেই যে বাসা থেকে বের হয়েছি এখনও যাইনি। ওই বাসায় আর যেতে ইচ্ছে করছে না। মোবাইলও অফ, যার কারণে কারো কল আসছে না। রাস্তায় দাঁড়িয়ে আরও কয়েকটা সিগারেট খেয়ে বাসার দিকে গেলাম। কলিং বেল বাজাতেই আব্বা এসে দরজা খুলল। আমাকে দেখেই ঠাস করে একটা চড় বসিয়ে দিল। আমি গালে হাত দিয়ে দাঁড়িয়ে রইলাম। এটা কেন করলো? তখন বাবা বলল, নালায়েকের বাচ্চা, কই ছিলি? মোবাইল বন্ধ কেন? আমি কোনো কথা না বলে সোজা ভিতরে চলে গেলাম। কিছুক্ষণ পর খেতে বসলাম। আম্মা এসে খাবার দিয়ে গেল। ওনারা আগেই খেয়ে ফেলেছে মনে হয়, শুধু আমিই বাকি ছিলাম। খেয়ে যখন রুমের দিকে যাব তখন মনে হয়েছে আজকে তো আমার বাসর রাত। রাগটা আরও বেড়ে গেল। কেমন বাসর এটা? কোনো আনন্দ ফুর্তি কিছুই নাই। আব্বা এমন রোবট কেন? মন মানসিকতা এত নিচু কেন? এসব ভাবতে ভাবতে রুমে গেলাম। দেখলাম মহারানী 12 হাত শাড়িতে 14 হাত ঘোমটা দিয়ে বসে আছে। আমি যাওয়ার পর উঠে এসে আমাকে সালাম করতে যাবে, তার আগেই, ওই থাম, কি করছো? সালাম করব। আর আমার নাম ওই না, আমার নাম মায়া। লাথি চিনিস ফকিন্নি? তোর সাহস কি করে হয় আমাকে ধরার? মায়া কোনো কথা না বলে সোজা নিচের দিকে তাকিয়ে আছে। শোন, তোরে আব্বার পছন্দ করেছে, আমি না। তোরে জীবনেও আমি আমার স্ত্রীর মর্যাদা দিতে পারবো না। তুই তোর মতো থাকবি, আমার ধারে কাছেও আসার চেষ্টা করবি না। আপনি আমার। থাম, একটা চড় দিব, বেয়াদব। বলছি না তোরে আমি বউ হিসাবে মানি না। কাইলা ভূত কোথাকার। চেহারা দেখছস আয়নায়? যা সামনে থেকে। এই কথা বলে আমি সোজা খাটে গিয়ে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর সেও আমার পাশে এসে বসলো। ওই, তোর সমস্যা কি? মায়া চুপ করে আছে। যা খাট থেকে নাম। তাহলে আমি কোথায় ঘুমাবো? যেখানে মন চাই ঘুমা। প্রয়োজনে বাথরুমে গিয়ে ঘুমা, তবু আমার পাশে ঘুমাবি না। মায়া কিছু না বলে এখনো বসে আছে। কিরে, উঠবি নাকি লাথি দিব? সে উঠে সোফায় গিয়ে বসলো। ওই লাইট অফ কর, না হলে কানের নিচে দিব। লাইট অফ করে সে সোফায় বসে আছে। আমি ঘুমানোর চেষ্টা করলাম, শালার ঘুম কিছুতেই আসছে না। এই ছিল আমার কপালে। কলেজে ভার্সিটিতে কত সুন্দর সুন্দর মেয়ে আছে, ওখান থেকে একজনকে বিয়ে করালে কতই না সুন্দর হতো। আব্বার ওপর রাগ আরও বেড়ে গেল। এগুলো ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছি মনে নেই। মধ্যরাতে মনে হচ্ছে কেউ একজন আমার পায়ের ওপর ভর দিয়ে আছে। তাড়াতাড়ি করে লাইট দিলাম। তাকে দেখি মায়া আমার পায়ের কাছে মাথা দিয়ে পায়ের ওপর ভর দিয়ে ঘুমিয়ে আছে। মাথা অনেক খারাপ হয়ে গেল। দিলাম সজোরে একটা লাথি। লাথি খেয়ে খাটের কোনায় গিয়ে পড়ল। খাটের সাথে ধাক্কা খেয়ে কপাল থেকে রক্ত বের হতে শুরু করলো। এত রাতে কি করব বুঝতেছি না। যাই হোক, আমি লাথি দিয়ে ওর একটা ধমক দিলাম। ওই, সমস্যা কি তোর? পায়ের ওপর ভর দিচ্ছিস কেন? মায়া কিছু না বলে নিচের দিকে তাকিয়ে আছে। আমি আবারও ঘুমিয়ে গেলাম। কেন যে আব্বা এই আপদটাকে আমার কাঁধে ঝুলিয়ে দিয়েছে কে জানে। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি মায়া আমার খাটের পাশে এসে দাঁড়িয়ে আছে। মায়া কিছু না বলে নিচের দিকে তাকিয়ে আছে। আমিও আবারও ঘুমিয়ে গেলাম। কি হয়েছে, এখানে দাঁড়িয়ে আছো কেন? নাস্তা করতে চলেন। এই যা তো, তোর নাস্তা তুই কর, আমাকে ডিস্টার্ব করবি না। আর হ্যাঁ, আরেকবার যদি সামনে দেখি তাহলে খবর আছে বলে দিলাম। বাবাই তো আমাকে পাঠিয়েছে আর বলেছে কি বলেছে? স্বামী স্ত্রী একসাথে নাস্তা করতে। দেখ, আমার মাথা গরম করাবি না। তোকে গতকাল আমি কি বলেছিলাম মনে নেই তোর? আমি তোকে স্ত্রী হিসাবে জীবনেও মানি না। মায়া কিছু না বলে ডাইনিং রুমে চলে গেল। আমি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নাস্তা করতে গেলাম।
দেখলাম মায়া আম্মুর সাথে রান্নাঘরে কাজ করছে। এই মেয়েটার মধ্যে নিম্নতম জ্ঞান নেই মনে হয়। বিয়ে হয়েছে গতকাল, অথচ কোথাও একটু শরম পাবে সেটা না, মনে হচ্ছে অনেক বছর ধরে এই বাড়িতে আছে। নাস্তা করে আমি বেরিয়ে গেলাম। সানি আইমানকে কল দিলাম, ওরাও আসলো। কিরে, তোর কি কিছু হয়েছে? না, কি হবে? আমাদের কাছে মিথ্যা বলিস না। আরে আর বলিস না, আব্বা আমারে বিয়ে করাই দিছে। সিরিয়াসলি? আরে ভাই, এটা নিয়ে কেউ মিথ্যা বলে? কখন? আমাদের তো কিছুই বললি না। আরে ভাই, আমি নিজেও জানতাম না। গতকাল আব্বা কোনো কিছু না বলেই 2 থেকে 4 জন লোক দিয়ে মসজিদের মধ্যে খেজুর দিয়ে বিয়ে করাই দিছে। তারপর? তারপর আর কি, মাথা পুরো খারাপ হয়ে আছে। এই ভাবি কেমন রে? আমার চুলের মতো। মজা করিস না, সত্যি করে বল। মজা না, মেয়েটা কালো। বাবার উপর কি পরিমাণ রাগ হচ্ছে তোদের বোঝাতে পারবো না। দেখ ভাই, মন খারাপ করিস না। আল্লাহ যার ভাগ্যে যাকে রেখেছে তাকে আসতেই হবে। তাই বলে এই ভূতটা, চল ভাবিকে দেখবো। ও তোদের সামনে আসবে না। কেন? পর্দা করে। তাহলে উপর থেকেই কথা বলে চলে আসবো। দরকার নাই। আচ্ছা, এই টপিক বাদ দে, অন্য কথা থাকলে বল। তারপর আমরা আরও কিছুক্ষণ আড্ডা দিলাম, কিন্তু কিছুতেই ভালো লাগছে না। সারাদিন মরমরা হয়ে বসে রইলাম। আব্বা কেন আমার সাথে এমন করলো? সারাদিন বাইরে কাটিয়ে দিলাম। রাতের বেলা বাসায় গেলাম, তখন প্রায় 10টা বাজে। কলিং বেল দিলাম। কিছুক্ষণ পর আব্বা এসে দরজা খুলে দেয়। কিরে, সারাদিন কোথায় ছিলি? বাইরে। আব্বা ঠাস করে আমার ডান গালে একটা কষিয়ে দেয়। আব্বা এমনটা করবে আমি কল্পনাও করিনি। ফালতু কোথাকার, লজ্জা করে না তোর ঘরে বউ রেখে সারাদিন বাইরে থাকতে? থাকো তুমি তোমার বউ নিয়ে, আমার দরকার নাই। আব্বা আবারও ঠাস করে একটা বসিয়ে দেয়। আমি কিছু না বলে সোজা রুমে চলে গেলাম। শালার মাথাটাই খারাপ করে দিল। রুমে গিয়ে দেখি মায়া একটা শাড়ি পরে আছে। এমনিতে কালো ভূত, শাড়ি পরতে আরও খারাপ লাগছে। আমি কোনো কথা না বলে শুয়ে গেলাম। খাবেন না? ইচ্ছে করছে না। আপনার জন্য আমিও না খেয়ে আছি। কে বলেছে তোকে এত ঢং করতে? আমি কি তোকে খেতে না করছি নাকি? এইভাবে বলছেন কেন? মার খাবি? মাথা এমনিতে অনেক খারাপ হয়ে আছে। মায়া আর কোনো কথা বলল না, বাইরে চলে গেল। কিছুক্ষণ পর আবারও বাইরে থেকে এসে লাইটটা চালু করে দিল। আয়নার সামনে বসে সাজছে। ওই, তোর সমস্যা কি? আমার আবার কি সমস্যা? এত রাতে সাজছিস কেন? এমনি। এমনি মানে? দেখ, তোরে ভূতের মতো লাগে। তাই বলে একটু সাজতেও পারবো না? না, পারবি না। কালোদের সাজার কোনো অধিকার নেই। লাইট অফ কর, না হলে কালকে রাতের মতো লাথি দিয়ে বাকি কপালটাও ফাটিয়ে দিব। মায়ার চোখে স্পষ্ট পানি দেখতে পেলাম, মনে হচ্ছে এক্ষুনি কেঁদে দিবে। তাই আমিও আর কিছু বললাম না। কিছুক্ষণ মোবাইল গুঁতিয়ে ঘুমিয়ে গেলাম। সকালবেলা মিষ্টি একটা সুরে ঘুম ভাঙলো। তাকিয়ে দেখি মায়া কোরআন শরীফ পড়ছে। মাশাল্লাহ, এত চমৎকার আওয়াজ আমি এর আগে কোনোদিন শুনিনি। সব ধারণা বাদ দিয়ে আমি ওর কোরআন তেলাওয়াত শুনতে লাগলাম। প্রতিটা আয়াতের টানে যেন পশম দাঁড়িয়ে যাচ্ছে। ইস, আমি যদি এরকম পড়তে পারতাম। কতক্ষণ শুনেছি মনে নেই। শুনতে শুনতে আমি ঘুমিয়ে পড়ি। যখন ঘুম ভাঙে ঘড়িতে তাকিয়ে দেখি 11টা বাজে। আমি ঘুম থেকে উঠে ওরে খুঁজতে লাগলাম। আজকে দিনটা যেন একটু অন্যরকম লাগছে। ফ্রেশ হয়ে ডাইনিং রুমে গিয়ে দেখি আম্মার সাথে রান্নাঘরে কাজ করছে। আমি নাস্তা করতেছি, এমন সময় আম্মু আসলো। কিছু বলবে? হুম। কি বলো? তোদের বিয়ে আজকে 3 দিন হলো। নিয়ম মতে আজকে তোর ওদের বাসায় যাওয়ার কথা। আমি যাব না। দেখ বাবা, পাগলামি করিস না। আম্মু, তোমাকে আমি আগেও বলেছি, এখনো বলছি, ওরা আমি বউ হিসাবে মানি না। কেমনে পারলে তোমরা আমার সাথে এই কাজটা করতে? মায়া খুব ভালো একটা মেয়ে। থাকো তুমি তোমার ভালো নিয়ে। তোর আব্বু শুনলে রাগারাগি করবে। তাহলে আব্বুকেই যেতে বলো, আমাকে বলছো কেন? প্লিজ বাবা, এমন করিস না। মাত্র 2 দিন থেকে চলে আসবি। পারবো না, ওরে একা যেতে বলো। আম্মুর চেহারার দিকে তাকিয়ে মায়া হলো, কেমন যেন না করতে পারলাম না। আচ্ছা হয়েছে, কখন যেতে হবে? দুপুরের আগেই। দুপুর তো এখনই হয়ে গেছে। তুই ঘুম থেকে উঠেছিস দেরি করে, যা গিয়ে রেডি হয়ে নে।
আমি কিছু না বলে রুমে চলে গেলাম। তারপর গোসল করতে লাগলাম। গোসল করে বাইরে এসে দেখি খাটের ওপর পাঞ্জাবি আর পায়জামা রাখা। দেখে মাথাটাই খারাপ হয়ে গেল। শ্বশুর বাড়িতে যাব, কোথায় কোট টাই পরে যাব সেটা না, উল্টো কি সাদা পাজামা আর পাঞ্জাবি পরে যেতে হবে। মেজাজটাই খারাপ হয়ে গেল। আম্মা, ও আম্মা, কি হয়েছে? এমন চিল্লাচিল্লি করছিস কেন? এগুলো কি? পায়জামা পাঞ্জাবি? সেটা তো আমিও দেখতেছি, বাট এগুলো কেন? এগুলো পরে কেউ শ্বশুর বাড়িতে যায়? কে রেখেছে এগুলো? তোর বাবা রেখে গেছে, আমার কাছে দিয়েছিল, আমি মায়াকে ডেকে এখন দিলাম। আমি এগুলো পরে যাব না। আজব কাণ্ড, আমার দ্বারা হবে না। মাত্র একদিনই তো, কিছুই হবে না বাবা। রাগে আমার পুরো শরীর জ্বলতে শুরু করলো। কি আর করা, ইচ্ছা না থাকা সত্ত্বেও পরে নিলাম। কিছুক্ষণ পর দেখলাম মায়া আসছে। ওর দিকে তাকাতেই একটা টাস্কি খেলাম। পুরো শরীর কালো বোরখাতে ঢাকা, হাতে মোজা, পায়ে মোজা। মনে মনে বললাম, ফকিন্নি, তোর দিকে কেউ এমনিতেও তাকাবে না। যাই হোক, মায়া ব্যাগগুলো টানতে টানতে বাহিরে নিয়ে আসলো। আমি ধরলাম না। বাহিরে এসে ও আম্মুকে সালাম করে নিল। তারপর সিএনজিতে গিয়ে বসলো। আমার আর ওর মধ্যে অনেকটাই ফাঁকা। ও এক পাশে বসেছে আর আমি অন্য পাশে, মাঝখানে একটা ব্যাগ রাখা। নিজের কাছেই কেমন যেন লাগছে। কোথায় মানুষ শ্বশুরবাড়িতে যাওয়ার সময় কত আনন্দ করে যায়, বন্ধু বান্ধব বা ফ্যামিলি নিয়ে ভালো কোনো গাড়ি নিয়ে যায়, কত রকম আয়োজন থাকে। কিন্তু আমার বেলায় উল্টো। শালার কপাল এমন খারাপ যা ভাষায় প্রকাশ করার মতো না। প্রায় 30 মিনিট পর ওদের একটা বাড়ির সামনে চলে আসলাম। মনে হয় এটাই বাড়ি। বাহ, বাড়ি দেখতে তো অসাধারণ। দোতলা বাড়ি। এটা কি ওদের নাকি ভাড়ায় থাকে? না, এমন বাড়ি ভাড়া হওয়ার কথা না। যাই হোক, আমি নামার আগেই মায়া নামলো। ও নেমে ব্যাগ নিয়ে নিল। আমাকে বলল, ভিতরে চলুন। আমি কিছু না বলে হ্যাঁ সূচক মাথা নাড়ালাম। তারপর ওর পিছু পিছু ভিতরে গেলাম। বাড়িটাতে পা দেওয়ার সাথে সাথেই আমার ভিতরটা কেমন যেন কোমল হতে শুরু করলো। ভিতরে গেলাম। একটা মহিলা আসলো। মায়া সালাম করলো, সাথে আমার দিকে তাকিয়ে আছে। মনে হয় উনি আমার শাশুড়ি। আসলে বিয়ের সময় শুধু মায়ার বাবাই উপস্থিত ছিল, আর ওর একটা মামা ছিল। এছাড়া আর কারো সাথে আমার তেমন পরিচয় হয়নি। আমিও সালাম করলাম। কিছুক্ষণ কথা বলার পর মায়া আমাকে একটা রুম দেখিয়ে দিল। আমি ওখানে গিয়ে ফ্রেশ হলাম। বাহ, অসাধারণ একটা রুম। রুমের মধ্যে খুব বেশি জিনিস নেই। এক পাশের দেয়ালে অনেক বই, দেখে মনে হচ্ছে লাইব্রেরি। টেবিলের উপর একটা কোরআন শরীফ রাখা। পুরো রুমে আতরের সুগন্ধ। আমার মনে হচ্ছে আমি অন্য একটা জগতে চলে আসছি। ফ্রেশ হয়ে এসে আমি সোফায় বসলাম। কিছুক্ষণ পর মায়া আসলো। আপনাকে একটা কথা বলার ছিল। কি কথা? আসলে একটু পর বাবা বাসায় আসবে। আপনি যদি ওনার সাথে মসজিদে গিয়ে নামাজ পড়েন তাহলে ভালো হতো। আমি কি বলবো বুঝতে পারছি না। তারপরও ওরে হ্যাঁ সূচক মাথা নাড়ালাম। আজকে আমার কি হয়েছে কিছু বুঝতেছি না। সকালেই তো সব কিছু ঠিকঠাক ছিল। ওর বাসায় আসার পর থেকে যেন সব কিছু উলটপালট লাগছে। যাই হোক, শাশুড়ি আম্মা নাস্তা দিয়ে গেলেন। বুঝলাম না, উনি বাসার মধ্যে হিজাব পরে আছে কেন? চেহারাই দেখা যাচ্ছে না। পর্দা করে ভালো কথা, তাই বলেও বাসায় কেউ এভাবে থাকে নাকি? আজব। দুপুরবেলা শ্বশুর আব্বা আসলেন। ওনার সাথে মসজিদে গিয়ে নামাজ পড়তে। তারপর ওনার সাথে মসজিদে গেলাম। ওখানে যাওয়ার পর উনি সবার সাথে আমার পরিচয় করিয়ে দিলেন। একে একে সবাই এসে হাত মিলালো। ভালোই লাগছে। এবার মনে হচ্ছে শ্বশুর বাড়িতে আসছি। নামাজ আদায় করে ওনার পিছু পিছু একটা কবরস্থানের কাছে গেলাম। মনে হয় মায়ের দাদা দাদুর কবর হবে। জিয়ারত করে বাসায় আসলাম। খাবার টেবিলে গিয়ে মাথা নষ্ট। এত খাবার কেমনে সম্ভব? আগে থেকেই কি ভালো আয়োজন ছিল, নাকি আমি আসার পর করেছে? আল্লাহই ভালো জানে। ভেতরে গিয়ে দেখলাম আরও অনেক মেহমান আসছে। সবার সাথে পরিচয় করিয়ে দিল। পরে জানতে পারলাম আমি আসার কারণেই ওনাদেরও ইনভাইট দেওয়া হয়েছে। খাওয়া দাওয়া শেষে আমি মায়াকে খুঁজতে লাগলাম। আসলে যাই হোক, ও ছাড়া এখন কাউকে কিছু বলা যাবে না। কিন্তু মায়াকে কোথাও দেখছি না। আমি গিয়ে ঘুমিয়ে গেলাম। ঘুম ভাঙলো সন্ধ্যার সময়। বিকেলবেলা আমি কোনো দিন এত সময় নিয়ে ঘুমাইনি। আজকে হঠাৎ এত ঘুম কেউ জাগিয়েও দেয়নি।
সন্ধ্যায় নাস্তা করে নিলাম। মায়া আর ওর কয়েকটা কাজিন আসলো রুমে। ওরা লুডো খেলতেছে। আমি বসে বসে মোবাইল টিপতেছি। হঠাৎ মায়ার দিকে খেয়াল করলাম। আজকে যেন অন্যরকম একটা সৌন্দর্য তাকে ঘিরে রাখছে। কালো বলে আমি ওর দিকে তাকিয়ে কখনো কথা বলিনি, কিন্তু চেহারায় অন্যরকম একটা মায়া আছে। হয়তো সেজন্যই এই নামটা রাখা। কালো মেয়েদের একটা বিশেষ গুণ থাকে, সেটা হচ্ছে ওদের হাসি সুন্দর হয়, ঠোঁট সুন্দর হয়, চেহারায় একটা মায়া থাকে, যা আজকে আমি উপলব্ধ করলাম। আমি মায়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি। এমন সময় ওর একটা কাজিন আমাকে ডাক দেয়, বলে ওদের সাথে খেলতে। কিছু চিন্তা না করে রাজি হয়ে গেলাম। তারপর ওদের সাথে কিছুক্ষণ খেললাম। ভালোই লাগছে। আমি আর একটা কাজিন এক দলে, মায়া আর ওর একটা চাচাতো ভাই অন্য দলে। অনেকক্ষণ ধরে খেললাম। সময় কখন চলে গেছে খেয়ালই করিনি। রাতে খেয়ে ঘুমোতে গেলাম। আমি খাটের ওপর শুয়ে শুয়ে মোবাইল টিপতেছি। এমন সময় মায়া আসলো। আজকে কি আমাকে নিচে থাকতে হবে? আমাদের বাসায় তো আমি খাটের ওপর ঘুমাইছি আর মায়া নিচে। তার মানে কি আমার ওপর সেম জিনিস প্রয়োগ করবে নাকি? ঘুমিয়ে পড়ুন। আপনি কোথায় ঘুমাবেন? আমার চিন্তা আপনার না করলেও চলবে, আপনি ঘুমিয়ে পড়ুন। আমি আর কিছু বললাম না। এই প্রথম মায়ের সাথে আমি ভালোভাবে কথা বললাম। আমি আরও কিছুক্ষণ মোবাইল চালিয়ে ঘুমিয়ে গেলাম। হঠাৎ মধ্যরাতে আমার ঘুম ভেঙে যায়। আশেপাশে খুঁজে দেখলাম মায়া কোথায় ঘুমিয়েছে। তাকিয়ে দেখি সোফায় গুটিসুটি করে শুয়ে আছে। আমার কেমন জানি খারাপ লাগছে। আমি খাটে আরাম করে শুয়ে আছি, আর ও মেয়ে হয়েও সোফায়। নিজেকে কেমন জানি কাপুরুষ মনে হচ্ছে। কাঁথাটা নিয়ে ওর গায়ে দিয়ে চলে আসলাম। এসে আবারও ঘুমিয়ে গেলাম। পরের দিন ঘুম ভাঙলো আবারও মিষ্টি একটা সুর শুনে। মানে আজকেও মায়ের কোরআন তেলাওয়াত শুনে ঘুম ভাঙলো। ও কোরআন তেলাওয়াত করছে আর আমি শুয়ে শুয়ে শুনতেছি। কিছুক্ষণ পর আমি উঠে ফ্রেশ হতে যাব, এমন সময় সানি কল দিল। দোস্ত কই তুই? এই তো আছি। তোরে এতবার কল দিলাম, তোর নম্বর বন্ধ কেন? মোবাইল বন্ধ করে ঘুমাইছি। কেন, কি হয়েছে? তোর বাবা অসুস্থ, আমরা হসপিটালে নিয়ে আসছি, তুই তাড়াতাড়ি আয়। কি? আব্বুর কি হয়েছে? আসলে দেখতে পারবি। তারা শুনে আমার মাথা ঘুরতে লাগলো। এক দৌড় দিয়ে ওদের বাসা থেকে চলে আসলাম। কাউকে কিছু বললাম না। মায়া আমাকে পেছন থেকে অনেক ডেকেছে। আমি এক দৌড়ে বাইরে চলে আসলাম। একটা সিএনজি নিয়ে হাসপাতালের দিকে রওনা দিলাম। শালার বিপদের সময় বাইকটাও সাথে নেই। তাড়াতাড়ি করে হাসপাতালে গেলাম। দেখলাম সানি আর আইমান বাইরে বসে আছে। আমি যাওয়ার পর, কি হয়েছে আব্বুর? আব্বু কোথায়? আম্মু আসছে নাকি? ওরা কেউ কিছুই বলছে না। কিরে, কথা বলছিস না কেন? আব্বু কোন রুমে? সানি আমাকে একটা রুম দেখিয়ে দিল। আমি তাড়াতাড়ি করে ওখানে গেলাম। তারপর যা দেখলাম নিজেকে স্থির রাখতে পারলাম না। সাদা কাপড়ে একটা লাশ মোড়ানো অবস্থায় ফেলে রাখছে। আমি কাঁপা কাঁপা হাতে মুখের ওপর থেকে কাপড়টা সরাতেই একটা ধাক্কা খেলাম। কারণ লাশটা আর কারো নয়, ওটা আমার বাবার। কালকে এই সময় বাবা আমাদের মাঝে ছিল। সকালে গিয়েও অফিস করেছে। কি এমন হলো যার জন্য বাবা হার্ট অ্যাটাক করে ফেললো? আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না, ওখানেই বসে গেলাম। সানি এসে আমার কাঁধে হাত রাখলো। ওরে ধরে ইচ্ছে মতো কাঁদলাম। হঠাৎ করে আম্মুর কথা মনে হলো। আমি কান্না মিশ্রিত কণ্ঠে সানিকে আম্মুর কথা জিজ্ঞাসা করলাম। আম্মু সেন্সলেস হয়ে আছে। নিজেকে পৃথিবীর সবচেয়ে অসহায় লাগছে। বাইরে চল। আমি তোর শ্বশুর বাড়িতে খবর দিয়েছি। কি বলবো কিছুই বুঝতেছি না। কিছুক্ষণ পর আমার শ্বশুর আব্বা আসলেন। উনি এসে আমাকে সান্ত্বনা দিলেন। আম্মুর এখনো জ্ঞান ফেরেনি। বাবার লাশ নিয়ে দাফন কাফনের কাজ শুরু করে দিলাম। চারপাশ থেকে প্রচুর লোক আসতে শুরু করলো। দুপুরে নামাজ পড়ে বাবাকে দাফন করলাম। এই প্রথম বাবা কি জিনিস আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি। বাবার প্রতি আমি কোনোদিন কোনো দায়িত্ব পালন করিনি। জানাজা শেষ করে আত্মীয়রা বাসায় চলে গেল। সানি আইমান ওদের আপ্যায়ন করলো। আমি স্তব্ধ হয়ে বসে আছি। বিকেলবেলা আম্মুর জ্ঞান ফিরল। আর যখন দেখলো বাবা আমাদের মাঝে নেই, আম্মুর কান্নায় পুরো পৃথিবী কাঁদতেছে। আমার জন্যই বাবা আমাদের ছেড়ে চলে গেছেন। রাতের বেলা আমি বাবার কবরের কাছে গেলাম। চাঁদের আলোয় চারপাশ দেখা যাচ্ছে। আমি বাবার মাথা বরাবর গিয়ে বসলাম। তারপর বলতে শুরু করলাম,
বাবা, তোমার মৃত্যুর জন্য আমি দায়ী। আমি জানি আমি তোমাকে অনেক প্যারা দিতাম। বাবা, কোনোদিন তোমার বুকে মাথা লুকিয়ে বলা হয়নি তোমাকে ভালোবাসি। আমি এমন এক হতভাগা ছেলে যে তোমার মতো বাবা পেয়েও ভালো হতে পারিনি। তুমি যখন আমাকে নামাজের জন্য বলতে, ভালো কিছু করার জন্য বলতে, আমি সেগুলো প্যারা হিসেবে নিতাম। কিন্তু বাবা, বিশ্বাস করো, তোমার অভাব আমি এখন বুঝতেছি। কি জবাব দেব আমি আম্মুকে? তুমি আমাকে বারবার বলতে সংসারমুখী হতে, কিন্তু আমি বাইরে বাইরে কাটিয়ে দিতাম। বাবা, ও বাবা, আরেকবার আমাদের মাঝে ফিরে আসো। তুমি যা বলবা আমি সব শুনবো। একটা কথাও না শুনে থাকবো না। শুধু একটাবার ফিরে আসো। চোখের পানি ধরে রাখতে পারলাম না, চোখ দিয়ে পানি ঝরতেই থাকলো। আরও কিছুক্ষণ ওখানে বসে তারপর বাসায় গেলাম। দেখলাম মায়া কোরআন শরীফ পড়তেছে। সেটা দেখে আফসোস হচ্ছে, কেমন ছেলে আমি, বাবার জন্য কোরআনও পড়তে পারলাম না। জীবনে কোনোদিন শেখার ট্রাইও করলাম না। মায়াকে আর ডাকলাম না। বাবার রুমে গেলাম, মেডিকেল রিপোর্টগুলো দেখতে লাগলাম। বাবা অনেক টেনশন করতেন, যার কারণে এমনটা হয়েছে। অতিরিক্ত টেনশনের কারণে স্ট্রোক করেন এবং মারা যান। হঠাৎ করে আলমারির ওপরে রাখা একটা ডায়েরির দিকে চোখ গেল। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 12টা বাজে। আমি ডায়েরিটা নিলাম। বাবা কি ডায়েরিতে লিখতো আমার জানা মতে ডায়েরি লেখার কথা না। তারপরও ডায়েরিটা নিলাম, পড়তে শুরু করলাম। আদরের জুয়েল, যেদিন এই লেখাটা তুই পড়বি সেদিন হয়তো আমি আর থাকবো না। তুই ভাবতি আমি তোকে প্যারা দিই, পৃথিবীর জঘন্য বাবার মধ্যে আমি একজন। কিন্তু জানিস, আমি কোনো দিন তোর ক্ষতি চাইতাম না। আমি কেন, কোনো বাবাই তার ছেলের ক্ষতি চায় না। এই পৃথিবীটা খুব ছোট্ট, তার চেয়েও ছোট্ট আমাদের জীবন। আমরা যা করতেছি তার জবাব মহান আল্লাহর কাছে দিতে হবে। তুই যেই খারাপ কাজগুলো করতেছিস তার জন্য আমাকে আসামির কাঠগড়ায় উঠতে হবে। কি জবাব দেব আমি আল্লাহকে? তোকে নামাজের কথা বলতে শুনতি না, ভালো কথা বললে শুনতি না, সারাদিন বাইরে বাইরে কাটিয়ে দিতি। আমি জানতাম এক সময় তুই আমার অভাব বুঝবি, কিন্তু সেদিন আর আমাকে পাবি না। তোর জন্য আমি শ্রেষ্ঠ একটা উপহার রেখে আসছি, আর সেটা হচ্ছে তোর স্ত্রী মায়া। একটা কালো মেয়ে। তোর পছন্দ না? সত্যি বলতে তুই ওর যোগ্য না। শুধু গায়ের রং সুন্দর হলে হাতির চেয়ে বিড়ালের মূল্য বেশি হতো। আমি জানি মায়া তোর জীবনে আলো হিসাবে এসেছে। তুই ওরে কোনোদিন কষ্ট দিস না। ওর প্রকৃত স্ত্রীর মর্যাদা দিবি, ওর সাথে ভালো ব্যবহার করবি। এটাই তোর প্রতি আমার শেষ অনুরোধ। কি বলবো বুঝতেছি না, মনে হচ্ছে আমার কলিজাটা ছিঁড়ে যাচ্ছে। আমি ডায়েরিটা রেখে রুমে গেলাম। দেখলাম মায়া ঘুমিয়ে আছে। ঘুমন্ত অবস্থায় খুব মায়াবী লাগছে ওকে। এই প্রথম মায়ার দিকে আমি ভালো করে তাকালাম। কালো মেয়েদের চেহারা সবসময় মায়াবী হয়, ওদের ঠোঁট অনেক সুন্দর হয়। আমি কিছুক্ষণ মায়ের দিকে তাকালাম, তারপর ঘুমাতে গেলাম। প্রথমে ভাবলাম মায়ের সাথে এই খাটেই ঘুমাবো। পরে ভাবলাম সবসময় তো আমি খাটে ঘুমাইছি, আজকে না হয় আমি নিজেই নিচে ফ্লোরে থাকি। খাট থেকে একটা বালিশ নিয়ে ফ্লোরে ঘুমিয়ে গেলাম। পরের দিন মায়ের ডাকে ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠতে যাব, তখন বুঝলাম আমার পুরো শরীরে ব্যথা করছে, মনে হয় ফ্লোরে থাকার কারণে। অনেক কষ্টে সোজা হয়ে বসলাম। উঠে ফ্রেশ হয়ে নামাজ পড়তে গেলাম। নামাজ পড়ে এসে বাবার কবর জিয়ারত করে আসলাম। এইভাবে কয়েকদিন চলে গেল। আজকাল মায়ের অবস্থা তেমন ভালো না, কেমন যেন সারাদিন মনমরা হয়ে বসে থাকে। মায়ারও একই অবস্থা। সকালবেলা বসে আছি, এমন সময় মায়া আমার সামনে আসলো। কিছু বলবে? যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা বলতাম। বলো। এখন থেকে যদি ব্যবসা আপনি দেখতেন তাহলে ভালো হতো। এভাবে আর কতদিন বসে থাকবেন? না জানি মালামালগুলোর কি অবস্থা। আমি কিছু না বলে চুপচাপ বসে রইলাম। ঠিকই তো বলেছে, এভাবে বসে থেকে লাভ কি? আমার তো আর কোনো বড় ভাই নাই যে সংসারটাও দেখবে। মায়ের কাছ থেকে দোকানের চাবিটা নিলাম, তারপর দোকানে গেলাম। দোকান খুলে বুঝলাম মালামালের অবস্থা খুবই খারাপ। দোকান আবার নতুন করে সাজালাম। সব কিছু ঠিকঠাক করে ওই দিন বাসায় চলে আসলাম।
রাতের বেলা খাওয়া দাওয়া করে আমি রুমে শুয়ে আছি। কিছুক্ষণ পর মায়া আসলো, এসে বালিশ নিয়ে ফ্লোরে ঘুমাতে যাচ্ছে। একটা কথা বলার ছিল। জি বলেন। তুমি চাইলে খাটে ঘুমাতে পারো, আমার কোনো প্রবলেম হবে না। যেদিন আপনি আমাকে প্রকৃত স্ত্রীর মর্যাদা দিতে পারবেন সেদিন খাটে ঘুমাবো। তোমার কি মনে হয় আমি এখনো আগের মতো আছি? শুধু খাটে থাকার অনুমতি দিলে স্বামী হওয়া যায় না, বুঝলেন? মানে কি, ক্লিয়ার করে বলো। প্রত্যেকটা মেয়ের একটা আশা থাকে যে তার বাসর ঘরটা অনেক সুন্দর হবে, তার স্বামী তাকে অনেক ভালোবাসবে, সব কিছু শেয়ার করবে। আপনি কি করলেন? বাসর ঘরেই আমার গায়ে হাত দিলেন। আমি কালো বলে কোনোদিন স্ত্রীর মর্যাদা দিলেন না, কখনো সুন্দর করে কথা বললেন না। আমার জন্য বাবা মায়ের সাথে খারাপ ব্যবহার করেছেন। আচ্ছা, একটা কথা বলেন তো, কালো হয়ে জন্ম নেওয়াটা কি আমার দোষ? কেউ তো আর ইচ্ছে করেই কালো হয় না। আপনি যা করলেন আমার সাথে, একটা মেয়ে কখনো তার স্বামীর থেকে এগুলো আশা করে না। আমি কি বলবো বুঝতে পারছি না। আসলেই তো, আমি তাকে কখনো স্ত্রীর মর্যাদা দিইনি, কখনো ভালো ব্যবহার করিনি, ঠিকমতো তাকাইও নি। অনেক রাত হইছে, ঘুমান। আমি কিছু না বলে ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু ঘুম আসছে না। উঠে ছাদে চলে গেলাম। কিছুক্ষণ ছাদে থেকে ঘরে চলে আসলাম, তারপর ঘুমিয়ে গেলাম। এভাবে কিছুদিন চলে গেল। আমি মায়ের সাথে ফ্রি হওয়ার অনেক চেষ্টা করলাম, কিন্তু সে কিছুতেই ফ্রি হচ্ছে না। মনে হয় আমার উপর প্রতিশোধ নিচ্ছে। বিকেলবেলা আমি সানি আইমানকে দেখা করতে বললাম। ওরা দোকানে আসলো, ওদের সাথে পুরো বিষয়টা শেয়ার করলাম। একটা কাজ কর, কি? তোরা আবার নতুন করে সব কিছু শুরু কর। ভাই দেখ, আমিও চাই সব কিছু আবার নতুন করে শুরু হোক। আগে যা হয়েছে তার জন্য আমি আসলেই লজ্জিত। এই শোন, তোরা আবার নতুনভাবে শুরু কর, আবার বাসর ঘর হবে, সব কিছু ওখান থেকেই ঠিক কর। আরে না, এটা কেমনে সম্ভব? আবার বাসর হয় নাকি? হবে না কেন? অবশ্যই হবে। আম্মু আছে, যদি জিজ্ঞাসা করে তখন কি বলবো? আর মায়াকেও বা কি করে বলবো যে আমরা আবার বাসর করব? এটা হয় নাকি? শোন, আন্টিকে কয়েকদিনের জন্য তোর নানার বাসায় পাঠিয়ে দে, এতে করে তোর বাবার শোকটাও কেটে যাবে, তোর বাসাটাও হবে। মায়াকে কি বলবো? শোন, মায়ার সাথে একটু গরম দেখাবি, মেয়ে মানুষ একটু ধমক খেলেই ঠান্ডা হয়ে যাবে। আচ্ছা, দেখি কি করা যায়। তারপর আরও কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসায় চলে গেলাম। রাতের বেলা আম্মুকে অনেক কষ্টে বুঝিয়ে নানার বাসায় যেতে রাজি করালাম। তারপর খাওয়া দাওয়া করে রুমে গেলাম। মায়ের জন্য বসে আছি। কিছুক্ষণ পর সে আসলো, এসে বালিশ নিয়ে ঘুমাতে যাচ্ছে এমন সময়। তোমার সাথে কথা আছে। বলেন। তুমি আসলে কি চাও? মানে? আমার সাথে থাকতে কি তোমার কোনো সমস্যা হচ্ছে? দেখো, যদি প্রবলেম হয় বলে দাও। আমি কি একবারও বলছি যে আমার কষ্ট হচ্ছে? তাহলে এগুলো করছো কেন? দেখো, আমরা যে লাইফ কাটাচ্ছি এটা কোনো লাইফ না। আমি তো বলছি, আমি আগে তোমার সাথে অন্যায় করেছি, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। আমি লজ্জিত। তারপরে এগুলো করার মানে কি? এখন তোমার সামনে দুটো রাস্তা খোলা। কি কি? হয় সব কিছু নতুন করে শুরু করবে, না হলে কালকেই তোমাকে ডিভোর্স দিয়ে দেব। ডিভোর্সের কথা শুনে মায়ার মুখটা চুপসে গেল। আমি আমার সিদ্ধান্ত তোমাকে জানিয়ে দিলাম, এবার বলো। আপনার যেটা মন চাই করেন। তারপর সে ঘুমিয়ে গেল। আমিও কিছুক্ষণ বসে থেকে ঘুমিয়ে গেলাম। গভীর রাতে কারো স্পর্শ পেয়ে ঘুম ভেঙে গেল। দেখলাম মায়া আমার মাথায় হাত বোলাচ্ছে। বাহ, ভালোই লাগছে। আমিও না জানার ভান ধরে শুয়ে রইলাম। সকালবেলা আম্মুকে গাড়িতে করে নানুর বাসায় পাঠিয়ে দিলাম। সানি আইমানকে কল দিয়ে সব কিছু রেডি করতে বললাম। মায়াকে বললাম মার্কেটে যাব রেডি হতে। চুপচাপ গিয়ে রেডি হয়ে নিল। তারপর বাইরে যাওয়ার জন্য বললাম, কিন্তু যাচ্ছে না। কি হলো, চলো। আপনি শার্ট কেন গায়ে দিয়েছেন? তো কি দিতাম? আপনার জন্য পাঞ্জাবি রাখছি, ওটা গায়ে দিয়ে আসেন। এখন সময় কম, অন্য কোনো দিন পরবো। তাহলে আমি যাব না। ধুর শালা, কোন বিপদে পড়লাম। গিয়ে পাঞ্জাবি পরে আসলাম। তারপরে ওরে নিয়ে টুকটাক কিছু কেনাকাটা করলাম। দুপুরে বাইরে খেলাম। সানি আইমান ফুল কিনে নিয়ে গেল। হালকাভাবে আমার রুমটা আবার সাজালো। দেখতে মোটামুটি ভালোই লাগছে। ওদেরকে রেখে দিলাম। মায়াকে বললাম বাহির থেকে সেজে আসতে, বাট সে নিজে নিজেই সাজবে, কিছু করার নাই।
রাতের বেলা আমি, সানি, আইমান ছাদে বসে বসে অনেকক্ষণ আড্ডা দিলাম। এই যে দুলা ভাই, অনেকক্ষণ যাবৎ আড্ডা দিচ্ছেন, এবার ভিতরে যান। যা, এবার যা। তোরা কি করবি? কেন, আমাদেরকেও নিবি নাকি? চুপ শালা। আমরা আছি, তুই যা। তারপর ওদের থেকে বিদায় নিয়ে নিচে চলে আসলাম। রুমের কাছে গিয়ে আবার সুন্দরভাবে সব কিছু ঠিকঠাক করে নিয়ে রুমে গেলাম। দরজাটা লাগিয়ে দিলাম। দেখলাম মায়া ঘোমটা দিয়ে বসে আছে। আমি যাওয়ার পর উঠে এসে সালাম করলো। আমি তার আগেই ওরে ধরে ফেললাম। তারপর খাটে গিয়ে বসলাম। পকেট থেকে একটা গোলাপ বের করে ওর হাতে দিলাম। সে গোলাপটা নিয়ে টেবিলের উপর রাখলো। তারপর আলমারি থেকে কী যেন বের করতেছে। কিছুক্ষণ পর সে একটা কোরআন শরীফ এনে আমার হাতে দিল। তারপর একটা টুপি পরিয়ে দিল, একটা জায়নামাজ দিল, একটা আতর আর একটা মেসওয়ার্ক দিল। তারপর বলতে শুরু করলো, আজ থেকে প্রতিদিন এই কোরআন তেলাওয়াত করবেন। মেসওয়াকটা সবসময় পকেটে রাখবেন। অজু করার আগে মেসওয়াক করে নেবেন। যদি কখনো ঘরে নামাজ পড়েন তাহলে এই জায়নামাজে পড়বেন। আর বাইরে যাওয়ার সময় এই আতরটা গায়ে দিয়ে যাবেন। তুমি এগুলো কই পাইছো? বিয়ের আগেই কিনে রাখছি। ভাবছিলাম সেদিন দিব, কিন্তু তার আগেই। যাই হোক, সব সময় দোয়া করতাম আল্লাহ যেন আমাকে ঠিক করে দেয়। আলহামদুলিল্লাহ, খুব তাড়াতাড়ি আমার দোয়া কবুল করেছে। আমি কি বলবো বুঝতে পারছি না। চোখের কোণে পানি এসে টলমল করছে। আরও একটু কষ্ট করতে হবে। কি? আমি কোরআন পড়তে পারি না, আর এই বয়সে মক্তবে গিয়েও শেখা সম্ভব না। যদি শিখিয়ে দাও। মায়া কিছু না বলে একটা মুচকি হাসি দিল। তারপর বলল, আচ্ছা ঠিক আছে, এখানে বসেন, শেখাচ্ছি। এখন? আপনার কি অন্য কাজ আছে? না মানে আরে কি মানে করছেন? বসেন এখানে। তারপর জায়নামাজটা বিছিয়ে নিচে দুজনে বসলাম। মায়া আমাকে কোরআন শেখাচ্ছে। বিষয়টা আসলেই একটু অন্যরকম, যা আমি কখনোই ভাবিনি। অনেকক্ষণ পর সে বলল, আসেন আমরা 2 রাকাত নফল নামাজ পড়ে নেই। আমি হ্যাঁ সূচক মাথা নাড়ালাম। তারপর নামাজ শেষ করে দোয়া করলাম। অবশ্য আমি করিনি, মায়াই করেছে। তারপর দুজনে বসে আছি। ছাদে যাবেন? চলো। তারপর দুজনে ছাদে গেলাম। আমরা পাশাপাশি বসে আছি। আচ্ছা, আমি আপনার হাতটা ধরতে পারি? মায়া অবাক হয়ে আমার দিকে তাকালো। আমি লজ্জায় অন্যদিকে তাকিয়ে রইলাম। কিছুক্ষণ পর সে নিজেই আমার হাতটা ধরে আমার কাঁধে মাথা রাখলো। এই প্রথম তার স্পর্শ পেলাম। আমার পুরো শরীর দিয়ে যেন বিদ্যুৎ চলে গেল। দুজনে গল্প করা শুরু করলাম। বাহ, মায়া ভালোই কথা জানে। আমি ভাবছি মেয়েটা আনরোমান্টিক, এখন দেখছি আমার থেকে বেশি রোমান্টিক। এরপর আমি ওর কপালে একটা চুমু দিয়ে ওর মুখের দিকে তাকিয়ে আছি। মায়ার ঠোঁটের দিকে তাকাতেই তো আমি অবাক, কারণ আমি বিশ্বাস করতে পারছি না যে কালো মেয়েদের ঠোঁট এতটা সুন্দর হতে পারে। এরপর আমি মায়ের ঠোঁটে আমার ঠোঁট মিশিয়ে দিলাম। তারপর মায়াকে কোলে করে আমার রুমে নিয়ে গেলাম। এখন আমরা দুজন ভালোবাসার সাগরে ডুবে গেলাম। মানে বাসরাতে যা হয় আর কি। পাশাপাশি থাকার এই মুহূর্তটা ভাষায় প্রকাশ করার মতো না। ভালোবাসার মানুষের কাছ থেকে পাওয়া সব দামি গিফট হচ্ছে সময়, যেটা আমি এখন পাচ্ছি। ভালোবাসা হোক পবিত্র, থাকুক চির অমর হয়ে অনন্তকাল। সমাপ্ত। ভুল ত্রুটি ক্ষমার চোখে দেখবেন। আর একটি কাজ, আজ গল্পটি শেষ, তাই আপনাদের গল্পটা কেমন লাগলো সেটা একটু কমেন্টে মন্তব্য করে লিখবেন। এবং যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং লাইক যারা এখনও করেননি লাইক করে দিন। আর যারা আমাদের চ্যানেলটাকে আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন এবং ভিডিওতে লাইক করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এরকম সুন্দর সুন্দর গল্প শুনতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।
way, no place, no snow. Straight chillin' with my niggas and shiver. Thinking about South Lake, thoughts on the river.